আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকারা। শুরু করছে উপন্যাস তুই শুধু আমার উন্মাদনা, লেখিকা তাবাসসুম খাতুন, পর্ব সংখ্যা ৯, ভয়েস বাই আরবি। বিদেশি কুত্তা এত ভালো হলো কবে থেকে? আমাকে ঘুরতে নিয়ে যাবে? আল্লাহ মনে হয় সুবুদ্ধি দিয়েছে, বলে সিমি নিজের রুমে ঢুকে গেল। সেখানে বসে গল্প করেছিল যারা, সামিয়া আর রাত্রি। সিমি ওদের তিনজনকে দেখে চোখ ছোট ছোট করে বলল, তোরা তিনজনের কি আর যাওয়ার জায়গা নেই গল্প করার? যখনই দেখি আমার রুমে। যারা মুখ ভাঙিয়ে বলল, শ্বশুর বাড়ি থেকে এসে লেকচার মারছে। সিমি বলল, যাওয়ার পাখি, আমার শ্বশুর বাড়ি কোথা থেকে আসলাম? আমি তো ওই বিদেশি কুত্তার রুমে ছিলাম। রাত্রি একটু ঢং করে বলল, আয় হায়, তোরা দেখ আমাদের ন্যাশপতি ভাই কে আজকাল চোখে হারাচ্ছে কেউ, তাই সবসময় ওই রুমেই থাকে। সিমি দাঁত কিরমির করে বলল, আসমান জমিন যদি এক হয়ে যায় তাও মেনে নেব, তবে আমার পাশে ওই বিদেশি কুত্তাকে কখনো মানব না। সামিয়া বলল, মানিস না বলেই তো আজ তোর হাফ প্যান্ট, সরি, সে তোর হাজবেন্ড। সামিয়ার কথা শুনে জাহারাত দুজনেই হেসে উঠল। সিমি এবার চিল্লিয়ে বলল, শালা মির্জাপুরের বংশধররা, বেরিয়ে যা আমার রুম থেকে। সামিয়া আস্তে আস্তে বলল, কেন বেবি, জিজু আসবে নাকি? সিমি চোখ গরম দিয়ে সামিয়ার দিকে তাকাতে সামিয়া চুপ হয়ে গেল। বোঝাই যাচ্ছে সিমি আজ অনেক রেগে গেছে। তাই ওরা তিনজন বেরিয়ে গেল সিমির রুম থেকে। ওরা বেরোতে সিমি দরজা লাগিয়ে দিল। রাগে যেন মাথা ফেটে যাচ্ছে ওর। লাইট অফ করে পর্দা টেনে দিয়ে বেডে শুয়ে পড়লো। রাগ কমানোর জন্য এটাই বেটার অপশন। এদিকে ওরা তিনজন বাহিরে এসে হাসাহাসি করছে। যারা সামিয়াকে বলল, সামু, আমি আর যারা নিচে যাচ্ছি, তুই কি যাবি? সামিয়া বলল, মনটা এখন ছাদের দিকে ইশারা করছে, তোরা যা, আমি ছাদে যাব। যারা রাত্রি নিচে চলে গেল। সামিয়া ফোন স্ক্রল করতে করতে ছাদে গেল। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় দরজার কাছে আসতে কারো শক্তপোক্ত বুকের সাথে সজোরে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। সামিয়া হালকা ব্যথাও পেল। সে চোখ উঁচিয়ে সামনে তাকিয়ে দেখলো জাবেদার ভাতার তার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। সামিয়া উঠে দাঁড়িয়ে জিহানের দিকে তাকিয়ে বলল, এই জাবেদার ভাতার, আপনার সমস্যা কি? ফেলে দিলেন কেন আমাকে? জাবেদার ভাতার এমন নাম শুনে যেন জিহানের কাশি উঠে যাচ্ছে। নিজেকে সামলে সামিয়াকে বলল, এক্সকিউজ মি, এই জাবেদার ভাতারটাকে? আপনি? আপনার বউয়ের নাম জাবেদা, তাই সেই সূত্রে আপনি খাঁটি বাংলায় বলতে গেলে জাবেদার বর, না জাবেদার ভাতার, ইটস বেটার। জিহানের এবার সত্যি সত্যি কাশি উঠে গেল। সে বলল, এই জাবেদাকে কই পেলে তোমরা? এখনো পাইনি, তবে আপনার জন্য খুঁজছি। এই মেয়ে, ভালোই ফটর ফটর করো দেখছি। সামিয়া মুখ ভাঙিয়ে বলল, আমার মুখ আছে তাই ফটর ফটর করি, তাতে আপনার কি সমস্যা? জিহান বলল, শালার আজকালকার দিনটা খারাপ। জড়িয়ে ধরলো বাজার থেকে কিনে আনা মিষ্টি, আর ধাক্কা মারলো মিস ক্যারকেরানি। অসহ্য, বাড়িতে থেকেও আজকাল শান্তি পাওয়া যাচ্ছে না। ধ্যাত, বউয়ের হক সব এরাই নিয়ে নিচ্ছে। ডিসকাস্টিং ব্যাপার স্যাপার। বলে জিহান চলে যেতে নিলেই সামিয়া পথ আটকে ধরে বলল, এই আপনি আমাকে কি নামে ডাকলেন? জিহান বিরক্ত হলো তার কণ্ঠস্বরে। এক কথা দ্বিতীয়বার বলতে আমি পছন্দ করি না মেয়ে, রাস্তা ছাড়ো। বললেই হলো নাকি? দেখেন মিস্টার জাবেদার ভাতার, বেশি তিরিং বিরিং করলে কিন্তু একেবারে জাবেদার কাছে রেখে আসবো। এই যে মিস ক্যারকেরানি, বেশি পক পক করলে কিন্তু তোমারে দিনে দুপুরে সর্বনাশ করে দেবো। সামিয়া ভাব নিয়ে ব্যঙ্গাত্মক স্বরে বলল, আরে আইসে আমার সর্বনাশালা, কি যে সর্বনাশ করবেন আপনি? খাঁচায় বন্দি করে রাখবো? আমি কি পাখি নাকি যে আমাকে খাঁচায় বন্দি করবেন? জিহান বাঁকা হেসে বলল, সমস্যা কি? আমি যদি চাই তোমাকে পাখিও বানাতে পারি। সামিয়া উপহাস করে বলল, ও আচ্ছা তাই নাকি? প্লিজ তাহলে আমাকে পাখি বানিয়ে দেন। আমার না পাখি হওয়ার অনেক শখ। পাখি হয়ে আকাশে ঘুরে নিয়ে জামাইকে খুঁজবো। আহা কি শান্তি। বলে সামিয়া জিহানের দিকে তাকাতে জিহান কি যেন বিড়বিড় করতে করতে চলে গেল। সামিয়া জিহানের দিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটে ছাদে উঠে গেল। বিকাল 6টা বেজে 5 মিনিট। সেলিনা রোজ সোজা মিষ্টির রুমের সামনে এসে দাঁড়ালো। 2-3 বার নক করলো, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। সেলিনা এবার ডুপ্লিক চাবি দিয়ে লক খুলে ভেতরে প্রবেশ করলো। ভেতরে ঢুকতেই কেমন যেন রক্তের গন্ধ ভেসে আসলো। চারিদিকে অন্ধকার। সেলিনা সুইচ বোর্ডে হাত দিয়ে লাইট অন করতে চমকে উঠে চিৎকার করলো।
সিলান দৌড়ে বেডের কাছে আসতে অবহেলিততে পড়ে থাকা মিষ্টির কাছে গেল, যে বেডে হেলান দিয়ে ফ্লোরে বসে আছে, চুলগুলো এলোমেলো, চারিদিকে গাছের টুকরো, হাত থেকে রক্ত পড়ছে এখনো টুপটুপ করে। সাদা ফ্লোর লাল হয়ে গেছে, কেঁপে কেঁপে উঠছে প্রতিবার। সেলিনা গিয়ে মিষ্টিকে জড়িয়ে ধরল। সেলিনার চোখে পানি, সে মিষ্টিকে আগলে বলল, কি হয়েছে সোনা, তোর এই অবস্থা কেন? এমন কিভাবে হলো আমার সোনা বাচ্চা, বল। মিষ্টির চোখ বন্ধ করলো, বারুদের বড় বড় নিঃশ্বাস নিয়ে বলল, খালাম্মু, নিশান কি ম্যারিড? সেলিনা মিষ্টিকে আর শক্ত করে জড়িয়ে ধরে বলল, যেদিন বিয়ের কথা বলেছি সেদিন রাত 2টোর সময় বিয়ে করেছে। মিষ্টির চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। সে সেলিনাকে বলল, আমার মধ্যে কিসের কমতি ছিল খালাম্মু? আমি কি নিশানের বউ হওয়ার যোগ্যতা রাখি না? আমি কি নিশানকে আমার করে পেতে পারতাম না? সেলিনা মিষ্টিকে ছেড়ে দিয়ে তার সামনে বসিয়ে চুলগুলো ঠিক করে মুখে হাত রেখে বলল, আমার ছেলের বউ হওয়ার যোগ্যতা একমাত্র তোরই আছে সোনা। তাই তো নিশানের বিয়ে হয়েছে এটা বলিনি তোকে, আর এইখানে নিয়ে এসেছি, কারণ সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতেই হবে। সেলিনার কথার অর্থ মিষ্টি বুঝতে পারল না, তাই বলল, ঠিক বুঝতে পারলাম না খালাম্মু, একটু বুঝিয়ে বলো। সেলিনা মিষ্টির মাথায় হাত বুলিয়ে বলল, সিমিকে আমি সত্যি ভালোবাসি, তবে সেইটা 10 বছর আগে, যেদিন আমার ছেলেকে রক্তাক্ত করে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সেদিন থেকে আমার মনে সিমির জন্য ঘৃণা ছাড়া আর কিছুই নেই, আর না আসবে। আমি ওকে ঘৃণা করি, তবে সবাইকে বুঝতে দেই না। সবাই জানে আমি সিমিকে অনেক বেশি ভালোবাসি। মিষ্টি সেলিনার মুখের দিকে এখনো তাকিয়ে আছে। সেলিনা মিষ্টিকে উদরে দাঁড় করালো, অতঃপর বলল, সব কথা এভাবে বলতে নেই, দেওয়ালের কান থাকে। যা শোনা গোসল করে আয়, আমি এগুলো পরিষ্কার করার ব্যবস্থা করছি। মিষ্টি আর দ্বিতীয় বাক্য ব্যয় করলো না, ওয়াশরুমে ঢুকে গেল। সেলিনা একটা সার্ভেন্টকে ডেকে মিষ্টির রুম পরিষ্কার করে নিল, অতঃপর নিজের রুম থেকে বেরিয়ে গেল। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল, পোশাকে রক্ত লাগছে সেজন্য। দেখতে দেখতে ধরনের মুখে সন্ধ্যা নেমে আসলো। সময়টা 7:30। নিশান মাত্র বাসায় ফিরল, সে দুপুরে বের হয়েছিল, আর এখন আসলো। নিশান সোজা নিজের রুমে যায়, রুমে ঢুকে ব্লেজার আর ফোন বেডে চেলে দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। এদিকে নিশানকে রুমে যেতে দেখে সিমি দ্রুত নিজের রুমে যায় রেডি হতে। বলা তো যায় না, যদি এই বিদেশি কুত্তা এসে দেখে সিমি এখন রেডি হয়নি, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবে। ঘুরতে নিয়ে যাক বা না যাক, রেডি হয়ে বসে থাকা ভালো। সিমি ফ্রেশ হয়ে একটা মিষ্টি কালারের লং গাউন পরলো, চুলগুলো উঁচু করে বাঁধলো ক্লিপ দিয়ে, ওড়নাটা দিয়ে মাথায় ভালো করে পেঁচিয়ে নিল, মুখে পন্স ক্রিম আর ঠোঁটে লিপ বাম দিয়ে বসলো। এদিকে নিশান ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো গোসল করে। সে একটা ব্ল্যাক কালারের ডায়মন্ড প্যান্ট আর সাদা শার্ট পরলো। ড্রেসিং টেবিলের কাছে গিয়ে চুলগুলো ঠিক করতে লাগলো। পরিপটি হয়ে রুম থেকে বেরিয়ে সিমির রুমের দিকে যেতে যেতে হাতা ফোল্ড করতে নিল। নিশান সিমির রুমে ঢুকে দেখতে পেল সিমি রেডি হয়ে বসে আছে, মিষ্টি রঙের জামা, সাথে মাথায় ঘোমটা দেওয়ায় সিমিকে যে কি দারুণ লাগছে। নিশান কয়েক পলক তাকিয়ে রইল। সিমি তার দিকে তাকাতে চোখ নেমে নিল। নিশান সিমির হাত ধরে রুম থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে সবাই বসেছিল, এমনকি মিষ্টিও। জিহান নিজের রুমে আছে। নিশান সিমিকে নিয়ে যাচ্ছে হাত ধরে, সবাই দেখছে কিন্তু কেউ কিছু বলছে না। কি বা বলবে, তারা স্বামী স্ত্রী, যা পারে করুক। নিশান সিমিকে নিয়ে নিজের ব্ল্যাক মার্সিডিজের কাছে গেল। সিমিকে ফার্স্টের ফ্রন্ট সিটে বসিয়ে নিশান ড্রাইভিং সিটে বসলো। তাদের মধ্যে কোনো কথাবার্তা হলো না, যে যার মতো চুপ করে আছে। নিশান গাড়ি থামালো এক নির্জন জায়গায়, যেখানে আশেপাশে কোনো বাড়িঘর নেই, নেই কোনো গাড়ি। দুপাশে শুধু জঙ্গল। সিমির ভয় লাগছে, তাও চুপ আছে। নিশান গাড়ি থেকে নেমে সিমি সিমিকেও নামালো। গাড়ির পেছনের ডিকি থেকে নিশান একটা কোদাল বাহির করলো। সিমি শুধু দেখছে, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না। নিশান সিমির হাত ধরে জঙ্গলের মধ্যে ঢুকলো। সিমির গা হাত পা যেন কাঁপছে। জঙ্গলের একটু ভেতরে ঢুকে নিশান থামলো। হাতে থাকা ফোন সিমির হাতে দিয়ে বলল, ফোনে ফ্ল্যাশ অন কর। সিমি কাঁপা হাতে ফোনে ফ্ল্যাশ অন করলো। নিশান কোদাল দিয়ে মাটি কাটতে লাগলো। সিমি এবার নিজেকে শক্ত করে নিশানের দিকে তাকিয়ে বলল, এভাবে মাটি কাটছেন কেন? নিশান জবাবে বলল, মাটি কেটে কবর তৈরি করছি। নিশানের এই সামান্য কথা যেন সিমির মনে ভয়ের উথাল পাথাল অবস্থা হলো। সে যেন কাঁপতে লাগলো, মুখ দিয়ে আর কথা বাইর হচ্ছে না। প্রায় 10 মিনিটের মাথায় নিশান একটা কবর খুঁড়ে ফেললো।
নিশান এইবার সিমির কাছে গেল। সিমির কাঁপতে থাকা শরীর দেখে বলল, কি হচ্ছে জান বাচ্চা, তুই কাঁপছিস কেন? সিমি মুখ দিয়ে কথা বাইর হচ্ছে না। নিশান মুখের রং পাল্টে গেল। সিমিকে নিচের দিকে ফিরিয়ে বাহু চেপে ধরে তাতে দাঁত চেপে বলল, তোর সাহস দেখে আমি অবাক হই ইসু। নিজেই নিজের ঘরে সতীন ডাকিস। আমেজিং ব্যাপার স্যাপার, তাই না? নিশানের কথায় সিমি কেঁপে উঠল। সে তুতলানো কণ্ঠে বলল, আমি আমি কি ভুল? বাকি কথা শেষ করার আগেই নিশান সিমির হাত জোরে চেপে ধরে চিৎকার করে বলল, তোর ভুলের গুষ্টি মারি। বলে নিশান সিমকে পাজা করে তুলে দিল। দিয়ে নিশান সিমকে কবরের কাছে এনে জোরে সে কবরের মধ্যে ফেলে দিল। এইভাবে জোরে ফেলায় সিমির কোমরের সহ হাতে সব জায়গায় ব্যথা লেগেছে। সিমি ব্যথায় মুখ কুঁচকে নিল। নিশান এর মধ্যে কবরের পাশে যে মাটি আছে সেটা সিমির গায়ে দিতে লাগলো। সিমি চোখ মুখ খুলল। সামনে তাকাতে নিশানকে এইভাবে মাটি দিতে দেখে সিমি চিৎকার করে আকুতি মিনতি করে বলল, নিশান ভাই, এসব কি করছেন? আমি মরে যাবো তো, প্লিজ এমন করবেন না। নিশান সিমির গায়ে মাটি দিতে দিতে বলল, রিল্যাক্স জান বাচ্চা, মরবি না। যদি বারবার মরার কথা বলিস তো এর থেকে বেশি শাস্তি অপেক্ষা করবে তোর জন্য। কিন্তু সিমি কি রিল্যাক্স হয়ে থাকতে পারে? না, পারে না। সে চিৎকার করতেই যাচ্ছে। নিশান সিমির পেট পর্যন্ত মাটি তুলে দিল। অতঃপর সে নিজের প্যান্ট পকেট থেকে একটা কষ্টে বের করলো। সেইটা সিমির দু হাতে জড়িয়ে বেঁধে দিল। সিমি কান্না করছে চিৎকার করে। নিশান আবারও মাটি দিতে লাগলো। এবার সিমির গলা পর্যন্ত মাটি তুলে দিয়ে নিশান সিমির দিকে থেকে বাঁকা এসে বলল, জান বাচ্চা, বড়ই ভুল করেছিস তুই। তুই জানিস আমি তোকে কতটা চাই। তারপরও এই সব, তাই সামান্য শাস্তি দিলাম, মাইন্ড করিস না। বলে নিশান ওই জায়গা ছেড়ে দিল। নিশানকে চলে যেতে দেখে সিমি আরো জোরে চিৎকার দিয়ে উঠল, ও নিশান ভাই, আমাকে এখানে একা রেখে যাবেন না প্লিজ। আমার ভয় করছে। কি অন্ধকার, আমি দেখতে পারছি না। আমার ভয় লাগে। আমাকে নিয়ে যান আপনার সাথে। ও নিশান ভাই। সিমির কথা এই অন্ধকার জঙ্গলের মধ্যে যেন বারংবার প্রতিধ্বনিত হচ্ছে। তার শব্দ শুনে পাখিরা উড়ে এদিক ওদিক উড়ছে। শিয়াল ডাকছে, কুকুর ডাকছে, শুকনো পাতার মসমস শব্দ। সব মিলিয়ে ভয়ঙ্কর পরিস্থিতি। সিমির ভয়ে জান বেরিয়ে আসছে। এদিকে নিশান রাস্তার কাছে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে সিমির দিকে তাকিয়ে আছে বাঁকা এসে। সিমি কান্না করেই যাচ্ছে আর নিশানকে ডাকছে, নিশান ভাই, ও নিশান ভাই, আমার ভুল হয়ে গেছে। আমাকে এই জায়গা থেকে তোলেন। ও নিশান ভাই, আমি এইবার সত্যি মরে যাব। নিশান ভাই। সিমির এই আর্তনাদ শুনে নিশানের যেন কোনো হেলদোল হলো না। সে একইভাবে সিমির দিকে তাকিয়ে আছে। দেখতে দেখতে 10 মিনিট হয়ে গেল। সিমির গলা শুকিয়ে গেছে, চিৎকার করতে পারছে না আর। ভয়ের মাত্রা বাড়ছে। মাটির ভিতরে সারা শরীর অবশ হয়ে আসছে। কোনো পোকামাকড় কামড় দিচ্ছে কিনা সেটাও বুঝতে পারছে না। চোখ দুটো যেন বুজে আসছে। গলা থেকে আওয়াজ বেরোনোর চেষ্টা করেও পারছে না। শুধু বেরোলো অল্প কথা, পানি, পানি দাও আমাকে কেউ, পানি দাও। ব্যাস, তার কথা বলা সেই জায়গায় বন্ধ হয়ে গেল। অজ্ঞান হয়ে যায় সিমি। এদিকে পুরোটা সময় নিশান সিমির দিকে তাকিয়েছিল। সিমি অজ্ঞান হতেই নিশান নিজের ফোন সামনে এনে জিহানের নাম্বারে কল দিল। 2-3 বার রিং হতে জিহান কল রিসিভ করলো। জিহানকে কিছু বলতে না দিয়ে নিশান বলে উঠল, ইমিডিয়েটলি এই লোকেশনে চলে আয়। হাতে সময় মাত্র 15 মিনিট। আমি লোকেশন তোর ফোনে সেন্ড করছি। বলে কল কেটে দিয়ে লোকেশন পাঠিয়ে দিল। এটা জিহান কিছু বুঝতে পারলো না। তাও এক মুহূর্ত দেরি না করে যে অবস্থায় ছিল ওই অবস্থায় বেরিয়ে গেল। 15 মিনিট পর ওই লোকেশনে আসতেই দেখে নিশান গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছে। জিহান নিশানের কাছে গিয়ে বলল, বল কি জন্য ডেকেছিস? নিশান সহজভাবে সোজা জবাব দিল, তোর বোনকে জ্যান্ত কবর দিয়েছিলাম, একজন অজ্ঞান হয়ে গেছে, ওকে হসপিটালে নিয়ে যা। নিশানের কথা শুনে জিহান অবাক হয়ে প্রশ্ন করলো, নিশান, তুই কি আদৌ ভালো মানুষ? তুই একটা সাইকো, তুই পাগল, মাথা খারাপ হয়ে গেছে তোর। জিহানের কথায় নিশান চিৎকার দিয়ে বলল, হ্যাঁ আমি পাগল, আমি সাইকো, আমি উন্মাদ। তবে আমার এসব উন্মাদনা শুধু তোর বোনের জন্য। অনলি ইস্যু। ও ব্যতীত আর কোনো কিছুতে আমার পাগলামো নেই, আমার উন্মাদনা নেই। এখন যা, ওকে হসপিটালে নিয়ে যা কুইক। বলে নিশান নিজের গাড়িতে উঠে বসতে জিহান বলল, তুই কোথায় যাচ্ছিস? নিশান গাড়ি ঘোরাতে ঘোরাতে বলল, এক্সপ্লেন করার মতো ইচ্ছে আমার নেই। বলে নিশান গাড়ি নিয়ে চলে গেল। অনেক দূরে এই অন্ধকার রাতের
অনেক দূরে। এ রাতের অন্ধকারের সাথে তার গাড়িও মিলে গেল এই অন্ধকারে। জিহান ফোনের ফ্ল্যাশ অন করে দৌড়ে সিমিকে খুঁজে, আর খুঁজেও পেয়ে যায়। সিমির এই অবস্থা দেখে নিজেরই কেমন একটা লাগছে, চোখে যেন পানি এসে ভিড় করেছে। আসলে নিশান কত নিষ্ঠুর। জিহান দ্রুত সিমির গায়ের উপর থেকে মাটি সরিয়ে নিল, হাতে টাকা কষ্টে ফেলে দিল, সিমিকে কোলে তুলে নিজের গাড়িতে বসালো, দ্রুত গাড়ি চালিয়ে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে এসে সিমিকে কোলে করে ডাক্তারের কাছে নিয়ে গেল। সিমির অবস্থা থেকে ডাক্তারের গা পর্যন্ত কাঁথা দিয়ে উঠল। দ্রুত তাকে নিয়ে চিকিৎসা শুরু করলো। জিহান বাড়িতে খবর দিল, তবে এইসব জ্যান্ত খবর দিয়েছে এইসব কিছু বললো না, একটা বানানো মিথ্যা বলল। বাড়ির সকলে হসপিটালে আসলো। মায়া, মায়া, মহামায়ার ভেতরে আমি কে? আমি কে? আমি কে তোর? মায়া, মায়া, মহামায়ার ভেতরে আমি কে তোর? আমি কে? আমি কে তোর? নিশানের মুখে এমন গান শুনে পাশে থাকা তার বডিগার্ডরা যেমন ভীষণ খাচ্ছে। আদাও কি এটা বিশ্বাস করার কথা? এই নিশান কিনা গান গাইছে? নিশান একটা বন্দুক হাতে বাম হাতে ধরে আছে, ডান হাতে শাহাদাত আঙ্গুল দিয়ে কপালে স্লাইড করতে করতে গান গেয়ে উঠল। এর মধ্যেই নিশানের ফোনে কল আসলো। নিশান ফোন রিসিভ করলো। ওই পাশ থেকে কি বললো শোনা গেল না, তবে নিশান বাঁকা এসে বলল, আমার পিপাসা ওদের রক্ত দিয়ে মেটাবো, আমি আসছি। একটাও যেন পালাতে না পারে, ধরে রাখ, আতিথেয়তা কর ওদের। বলে কল কেটে দিল। কিছু সময় বসে রইল, হুট করে দাঁড়িয়ে বেরিয়ে গেল। সাথে তার দুটো বডিগার্ডও গেল, হয়তো কোনো অজানা গন্তব্যে পাড়ি জমাচ্ছে। হাসপাতালে কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে তাজউদ্দিন, সালাউদ্দিন, রোজিনা, জিহান, আর বাকি সদস্য একটু আগে বের হয়ে গেছে। সিমির অবস্থা এখন একটু ভালো, ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছিল, তাই ঘুমিয়ে আছে। সিমি মূলত অতি ভয়ে প্যানিক অ্যাটাক করেছে। মাত্র 30 মিনিট যাবৎ পুরো বডি মাটির নিচে থাকায় আরো বেশি ক্ষতি হয়েছে দেহে। তবে ডাক্তার ভালোভাবে দেখে বুঝে চিকিৎসা করায় সিমি এখন আউট অফ ডেঞ্জার। ডাক্তার সিমির এমন অবস্থা নিয়ে কিছু ধারণা দিয়েছে যে কি কারণে কি হয়েছে, এই প্যানিক অ্যাটাক হওয়ার কারণ সম্পর্কে, যার দরুন তাজউদ্দিন, সালাউদ্দিন আর রোজিনা রাগে ফেটে পড়েছে। রাগ হওয়ার কারণ নিশান। নিশানই তাকে নিয়ে গিয়েছিল, আর নিয়ে গিয়ে কি না কি করেছে সবাই আর ভাবতে পারছে না। জিহানও কিছু বলল না, ওইভাবে রইল সবকিছু। সিমিকে আজকে রাতটা হাসপাতালে থাকার নির্দেশ দিয়েছে ডাক্তার, সকাল হলেই নিয়ে যেতে বলেছে। রাত 10টা বেজে 2 মিনিট। অবস্থানটা শহরের একদম সীমানা। ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছে এক প্রান্তে কালো হুডি পরা একজন ব্যক্তি, ওপারে দাঁড়িয়ে আছে দুটো লোক, ধরে আছে একজনকে। আরেক পাশে একইভাবে দুটো লোক ধরে আছে একজনকে। ঝমঝম করে পানি পড়ছে। এর মধ্যে এগিয়ে আসলো সামনে এক একা দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা। ধীরে ধীরে হেঁটে এসে দাঁড়ালো সামনের একজনের সামনে। কালো হুডি পরায় মুখটা দেখা যায় না। যে লোকটাকে ধরে আনা হয়েছে সে লোকটা কথা বলতে পারছে না, কারণ তাদের প্রচুর মারা হয়েছে। সব রক্ত ছিল গায়ে, সব এখন বৃষ্টির পানিতে সেগুলো ধুয়ে গেছে। হুডি পরা লোকটা ঘাড় এপাশ ওপাশ করে ফুটিয়ে বলে উঠল, সুন্দরতম একটা রাত। এই রাতে পিপাসা মেটানোর জন্য পারফেক্ট একটা সময়। কেউ এই কথার উত্তর দিল না, আর না হাসলো। এদিকে বন্দি লোকটা বহু কষ্টে কাঁপা কণ্ঠে বলল, আমাদের এখানে কেন এনেছেন? লোকটার কথা শুনে হুডি পরা লোকটা বাঁকা হাসলো, যে হাসি হয়তো কেউ দেখতে পেল না। বন্দি লোকটা আবারও বলল, আমরা কিছু করেছি কি? আমাদের এখানে আনা হয়েছে কেন? হুডি পরা লোকটা তার মুখে থেকে হুডি সরিয়ে হুডি পরা লোকটা তার হুডি মুখ থেকে সরিয়ে উপরে বলল, উদয়। উদয় হলো চৌধুরী বাড়ির বড় ছেলে তানভীর চৌধুরী। নিশানের মুখ। নিশানকে দেখে তারা অবাক হলো, নিশান কেন তাদের বন্দি করলো? আর যত জানে নিশান অনেক ভালো ছেলে। নিশান হুডি সরিয়ে বাঁকা হাসি দিয়ে বলল, এত প্রশ্ন ভালো না। আমি কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছি না যে তোরা প্রশ্ন করবি, আর চাকরিটা যেন আমার হয় এজন্য আমি আনসার দেব। হুম। বন্দি লোকটা বলল, নিশান, আমি তোমাকে চিনি, তুমি কেন আমাদের বন্দি করেছো? আমরা কি করেছি? নিশান সিম্পল ভাবে জবাব দিল, আমার কাছে আসতে গেলে তোদের অত ছোটখাটো কারণ লাগবে না, বড় কারণই লাগবে, আর সে বড় কারণ তোরা করেছিস। বন্দি লোক দুটো একসাথে বলল, কি? নিশানের মুখের ভাব মুহূর্তে পাল্টে গেল।
বাঁকা হাসি লেগে থাকা মুখটা গাম্ভীর্যে পরিণত হলো, এক রাগে পরিণত হলো। চোখ দুটো লাল হয়ে টুসটুস করছে। দাঁতে দাঁত চেপে বলল, আমি এক নম্বরের সাইকো, উন্মাদ। আমি একজনের প্রতি গভীরভাবে আসক্ত। তাতে লোকে আমাকে পাগল বললেও হ্যাঁ, আমি পাগল। পাগল আমি। আমার সব পাগলামো শুধু তার জন্য, আমার ইস্যুর জন্য। আমি ব্যতীত কোনো পুরুষই আমার ইস্যুকে ছুঁয়ে দিলে অথবা চোখ দিয়ে তাকালেও তাকে খুন করে ফেলতে দ্বিধাবোধ করি না। আর সেই ভুল তোরা করেছিস। আমার পার্সোনাল প্রপার্টির দিকে নজর দিয়েছিস, চোখ দিয়ে গিলে খেয়েছিস। আমি তানভীর চৌধুরী নিশান এই মুহূর্তে তোদের দুইজনের কলিজা টেনে ছিঁড়ে এনে আমার প্রিয়সীর পায়ের নিচে দেব। বলেই তাদের কথা বলার সুযোগ না দিয়েই নিশান পাশে থাকা এক বডিগার্ডের হাত থেকে ছুরি নিয়ে এক কোপ বসালো বুকে, বাম সাইডে। চিৎকার দিয়ে উঠল লোকটি। ফাঁকা জায়গায় তার চিৎকার প্রতিধ্বনিত হচ্ছে বারংবার। রক্ত ছিটকে আসলো, মুখে লাগলো। বৃষ্টির পানিতে আবারও ধুয়ে গেল। নিশান পরপর কোপ বসাতে লাগলো বুকের বাঁ সাইডটায়। বারংবার চারপাশ দিয়ে কোপ দিতেই হৃৎপিণ্ড হাতে পেল। এক টান দিয়ে সেইটা নিয়ে আসলো। বডিগার্ড পলিথিন ধরেছিল, নিশান সেইটা ঢুকিয়ে দিল পলিথিনের মধ্যে। ছুরি রেখে দিয়ে মাংস কাটার জন্য বড় ছুরি আনলো। মাটিতে বসে এক এক কোপ করে করে লাশকে এক এক খণ্ড করতে লাগলো। একদম মাংসের মতো পিস পিস করে কেটে উঠে দাঁড়ালো। হেঁটে গেল আরেকজনের সামনে। সেজন ভয়ে প্রসাব করে দিয়েছে, হাঁটু কাঁপছে। চোখের সামনে এমন খুন সে প্রথম দেখলো। নিশান তার দিকে তাকাতে লোকটা ভয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকলো। নিশান তার হাতে হ্যান্ড গ্লাভস পরে নিল, একটা ছুরি নিল ডান হাতে। বাঁ হাত দিয়ে লোকটার জিভ টেনে ছুরি দিয়ে ফট করে কেটে দিল। রক্ত গল গল করে বেরিয়ে আসলো। চিৎকার করছে কিন্তু আওয়াজ বেরোচ্ছে না। এর মধ্যে নিশান আবারও বুকের বাঁ পাশে কোপ বসাতে লাগলো, যতক্ষণ না হৃৎপিণ্ডটা হাতে পেল। একইভাবে আগের লাশের মতো এটাকেও মাংসের মতো পিস পিস করে কাটতে লাগলো। ঠিক সেইভাবে এই লাশ কেটে টুকরো টুকরো করলো। উঠে দাঁড়ালো নিশান। হাতে থাকা রক্ত, মুখে থাকা রক্ত সবই বৃষ্টির পানিতে ধুয়ে গেছে। নিশান বডিগার্ডদের উদ্দেশ্যে বলল, এদের এই পিস পিস করে রাখা মাংসগুলো দুজনের বাড়িতে পাঠাবি অল্প মতো, যাতে বুঝতে না পারে। আর বাকি মাংস এইসব কুকুর শিয়ালদের দিবি খাওয়াতে। বলে নিশান পলিথিন দুটো নিজের হাতে নিয়ে সে জায়গা ত্যাগ করলো। নিজের গাড়িতে গিয়ে ফুল স্পিডে গাড়ি চালাতে লাগলো। গন্তব্য হসপিটালের সিমিকে দেখা, যে হসপিটালে সিমি অ্যাডমিট হয়ে আছে সেখানে। পুরো 1.5 ঘন্টা ড্রাইভ করার পর নিশান গাড়ি থামলো হসপিটালের সামনে। গাড়ি থেকে নেমে আসলো। হৃৎপিণ্ডে যে পলিথিনে আছে সেগুলো গাড়িতে। সে দ্রুত হেঁটে হাসপাতালের ভেতরে ঢুকলো। সময়টা এখন রাত 1টা। নিশান হাসপাতালের ভেতরে প্রবেশ করে সিমির কেবিনের বাহিরে দেখলো রোজিনা, সালাউদ্দিন, তাজউদ্দিন আর জিহান দাঁড়িয়ে আছে। নিশান সোজা কেবিনের ভেতর ঢুকতে গেলে বাধা দিল সালাউদ্দিন। বলে উঠল, খবরদার নিশান, আমার মেয়েকে আঘাত করার কথা আর ভুলেও ভেবো না। চলে যাও, ও রেস্ট নেবে। ছেড়ে দাও ওকে, মুক্তি দাও। আমার মেয়েটা নয়তো মরে যাবে। মরার কথা যেন নিশানের মেজাজ খারাপ করে দিচ্ছে। সে সালাউদ্দিনের দিকে দাঁতে দাঁত চেপে বলল, আপনার মেয়ে কম, সে আমার বউ বেশি। মুক্তি আমার মৃত্যু। ওকে মুক্তি দেব না, ওকে মুক্তি দেব না। সেখানে আমি জ্যান্ত থাকতে ওকে মুক্তি কিভাবে দেব? আর লাস্ট ওয়ার্নিং, আমার ইস্যু মরে যাবে এই কথা মুখ দিয়ে উচ্চারণ করলে আমি এই দুনিয়া উলটপালট করে দেব। বলে সালাউদ্দিনকে সরিয়ে সিমির কেবিনে ঢুকলো। হাতে থাকা ক্যানেলা আস্তে আস্তে খুলে কাটার টেপ লাগিয়ে দিল। অতঃপর সোজা পাজা কলা করে কেবিন থেকে বেরিয়ে গেল। সিমিকে এইভাবে নিয়ে বেরোতে দেখে তাজউদ্দিন বলল, ওকে এইভাবে কোলে নিয়ে কই যাচ্ছে তুমি? কাউকে উত্তর দেওয়ার আমার কোনো কাউকে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন বোধ করছি না। বলে চলে যেতে নিলে তাজউদ্দিন আবারও বলল, আমাকে প্রয়োজন সম্পর্কে শেখাচ্ছ? তুমি কি আদৌ মানুষ? বাচ্চা মেয়েটাকে এভাবে জ্যান্ত কবর দিয়েছো তুমি, এখন আলগা পিঠ দেখাতে আসছো? নিশান সিমির মুখের দিকে তাকিয়ে বলল, জ্যান্ত কবর দিলেও ও আমার, আলগা পিঠ দেখালেও আমার। সো বি কেয়ারফুল। আমার ইস্যুকে আমার থেকে আলাদা করতে চাইলে আপনি জন্মদাতা পিতা হয়েও কিন্তু ছাড় পাবেন না। বলে নিশান আর দাঁড়ানো না, হনহন করে চলে গেল। রোজিনা সালাউদ্দিনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তার ছোট্ট মেয়েটা কত কি যে সহ্য করবে। তার মেয়েটাকে বাঁচতে দেবে না এই নিশান। জিহান এসে রোজিনাকে নিজের কাছে নিল, মাথায় হাত বুলিয়ে দিল। তবে সান্ত্বনা দেওয়ার মতো কোনো বাক্য তার নেই। তারা নিজেরাও বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।
নিশান গাড়িতে বসে সিমিকে নিজের কোলে বসিয়ে বুকে মাথা রেখে ড্রাইভ করছে। সিমি এখনো অজ্ঞান। নিশান সিমির চুলে চুমু খেয়ে বলল, আমার এইসব শাস্তিতে তুই কষ্ট পাস আমি জানি, তোর বড্ড কষ্ট হয়, তবে আমি যে নিরুপায়। আমার ভালোবাসা আমার পচাটা স্বামীর মতো না যে আদর করবে, অন্যায় করবে, বোঝাবে। আমার ভালোবাসা বিষাক্ত সাপের থেকেও ক্ষতিকর। তুই অন্যায় করলে আমি বোঝাতে পারি না, ডাইরেক্ট অ্যাকশন নিয়ে তোকে শাস্তি দিই। আদরও দিতে পারি না, আমার আদর মানে তোর সারা দেহে ব্যথায় জর্জরিত। কি করবো আমি? মানুষটা উন্মাদ। আমি সহ্য করতে পারি না তোর কাছে থাকা কাউকে, সহ্য করতে পারি না কেউ তোকে দেখুক, সহ্য করতে পারি না তুই আমাকে ছাড়া কারোর কথা ভাবিস। আমার ভেতরে যে চলতে থাকা হার্টবিটের পড়া গন্ধ হয়তো তোর নাকে যায় না, তবে আমাকে শেষ করে প্রতি সেকেন্ডে সেকেন্ডে। থামলো নিশান, চোখ দুটো লাল হয়ে গেছে। আবারও বলল, আমার থেকে ভালোবাসা পাবি, আমি তোকে ভালোবাসা দেব, তোর যা তোর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি স্বাভাবিক না জান বাচ্চা, আমি উন্মাদ শুধু তোর জন্য। আমাকে ছেড়ে যাওয়ার কথা কোনো সময় ভাববি না, তাহলে আমি যে কি করব নিজেও জানি না। আমার সবচেয়ে বড় আসক্তি তুই। মানুষ নেশা করে অ্যালকোহলের, আর আমি প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায় নেশা করি তোর। তুই ডুবে আছি, আমি ডুবে আছি তোর এই নেশাতে। আর এই নেশা আমি কাটাতে চাই না, তোকেও কাটাতে দেব না। তুই আমার নেশায় বুঁদ হবি জান বাচ্চা। থামলো নিশান, গাড়ি এখনো চলছে। এর মধ্যে সিমি নড়ে চেড়ে উঠলো, হয়তো জ্ঞান ফিরেছে। সেই পিটপিট করে তাকালো, অন্ধকার লাগছে চারিপাশ। ঝাপসা চোখে আবার বন্ধ করে আবার তাকালো। অনুভূতি যেন শূন্য, কিছু মনে হচ্ছে না। মাথা নাড়াতে গিয়ে ঠেকলো নিশানের থুতনির সাথে। সিমি তাকালো নিশানের মুখের পানে, অনুভূতি যেন সব তার এখন শূন্য। তার জ্ঞান ফিরেছে কিন্তু কিছু মনে পড়ছে না। সিমি চোখ বন্ধ করলো, খুললো। নিশান মুখের দিকে তাকিয়ে আছে নিষ্পলক চাহনিতে। নিশান একবার নিচু হয়, সিমিকে দেখে আবারও গাড়ি ড্রাইভে মনোযোগ দেয়। সিমি চোখ বন্ধ করলো, মাথায় হয়তো চাপ প্রয়োগ করেছে। সবকিছু মনে পড়তে সিমি চোখ খোলে। নিশানকে দেখে নড়ে চড়ে বসে বলল, নিশান ভাই, আমাকে মারবেন না, আর আমাকে আর জ্যান্ত কবর দিবেন না, আমার ভয় করছে বলে নড়তে লাগলো। নিশান সিমির কপালে চুমু দিয়ে বলল, দেব না জ্যান্ত কবর, লাগবে না ভয়, তবে তুই এত নড়াচড়া করিস না। আমি কন্ট্রোল হারা হলে এই গাড়ির ভেতরে বাসর কমপ্লিট করব। নিশানের স্বাভাবিক কথা যেন সিমির কাছে অস্বাভাবিক লাগলো। সে নিশানকে ভয় করছে, ভীষণ ভয় করছে। সে ঠান্ডা হয়ে গেল, আর নড়াচড়া করছে না। বেশি করলে যদি এবার সত্যি মেরে ফেলে তখন? তার থেকে চুপ থাকা ভালো। সিমিকে চুপ থাকতে দেখে নিশানও কিছু বলল না। গাড়ি এসে থামলো নিশানের গেস্ট হাউসের সামনে। নিশান নামলো, কোলে নিল সিমিকে, সাথে আর এক হাতে পলিথিন। সময়টা রাতের শেষ প্রহর, 3টা বাজে। নিশান সিমিকে একইভাবে কোলে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। নতুন বাড়ি দেখে সিমি কি করবে বুঝতে পারছে না। তাকে বোবা হয়ে থাকা ছাড়া আর কোনো কাজও তার নেই। কিছু বলতে পারবে না। কথা বললে যদি এইবার মুখ দিয়ে কবর দেয়, তখন তার বাঁচবে না, তাই না? নিশান সিমিকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। ড্রয়িং রুমে থাকা সোফায় বসিয়ে পলিথিন থেকে হৃৎপিণ্ড বাহির করে সিমির পায়ের কাছে রাখলো। হৃৎপিণ্ড দেখে সিমি আঁতকে উঠলো ভয়ে। ও হৃৎপিণ্ড দেখেছে ফোনে, তাইও চেনে। নিশান সিমির দিকে তাকিয়ে বলল, যারা তোকে ডিস্টার্ব করবে তাদের অবস্থা এরকম হবে জান বাচ্চা। তুই রিল্যাক্সে থাকবি, কারোর সাহস নেই তোকে কিছু বলার, চোখ তুলে তাকানোর। তার মানে নিশান খুন করেছে। এটা সিমির মাথায় খেলে গেল। যেতেই সিমি নিশানকে আগের থেকে আরো দ্বিগুণ ভয় পেতে লাগলো। ওদের যদি মেরে দেয়, ওকেও যদি মেরে দেয় সেই ভয় হচ্ছে তার। খুব ভয় পাচ্ছে, কাঁপছে। সিমিকে কাঁপতে দেখে নিশান বলল, কি হলো ইস্যু, কাঁপছিস কেন? আরে ভয় পাস না আমাকে, আমি তোকে কিছু করবো না। সে মাথা নাড়লো, কিন্তু মন থেকে ভয় কি যায়? নিশান সার্ভেন্ট ডাকলো, এগুলো পরিষ্কার করতে বললো। অতঃপর সিমিকে কোলে নিয়ে উপরে বেডরুমে গেল। সেখানে গিয়ে সিমিকে ওয়াশরুমে ঢুকিয়ে বলল, 10 মিনিট সর্বোচ্চ দিলাম, দ্রুত বের হ, নয়তো দরজা ভেঙে দিব। সিমি কোনো কথা না বলে ঢুকে পড়লো। শাওয়ার নেওয়া শেষ হতে না হতে দেখলো তার পোশাক নেই, শুধু একটা টাওয়াল। সিমি টাওয়ালটা জড়িয়ে অসময় দরজা থেকে একটু মুখ বের করে নিশানকে ভয়ে ভয়ে বলল, আমার পোশাক নেই তো। নিশান কাভার থেকে নিজের একটা কালো শার্ট এনে সিমির হাতে দিল। সিমি কিছু না বলে শার্টটা নিয়ে পরে নিল বিনা বাক্য ব্যয় করে। সিমি ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। নিশান সিমির দিকে তাকাতে যেন ঘোর লেগে গেল। শার্টটা সিমির হাঁটুর উপর পর্যন্ত এসে পড়েছে। সিমি টেনে টেনে আরো লম্বা করতে যাচ্ছে।
নিশানের এভাবে তাকাতে যেন সিমির অস্বস্তি আরো কিছুটা বেড়ে গেছে। নিশান নিজের চোখ সংকুচিত করে সিমিকে বলল, তুই বস, আমি আসছি বলে নিশান চলে গেল। সিমি বসলো। তার কিছু ভালো লাগছে না, একা থাকতে ইচ্ছা করছে, কিন্তু নিশান থেকে সে কিভাবে থাকতে পারে একা? যদি বলে তাহলে নিশ্চয়ই খুন করবে। এর মধ্যে নিশান হাতে খাবারের প্লেট নিয়ে আসলো। সিমিকে এক লোকমা করে খাবার খাওয়াতে লাগলো। সিমি যেন বাধ্য হয়ে নিশ্চুপের মতো কোনো বাক্য বয়ে ছাড়া খেয়ে নিল। খাবার শেষ হতেই নিশান সিমির হাতে ওষুধ দিল। ওষুধ খাওয়ানোর পর সিমিকে নিয়ে বেরিয়ে চলে গেল। সিমিকে নিজের বুকের মধ্যে নিয়ে লাইট অফ করে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ঘুমিয়ে পড়। সিমির কি আর ঘুম আসবে? বাঘের গুহায় ঘুম কিভাবে আসবে? তবুও চুপচাপ শুয়ে আছে। দেখতে দেখতে ঘুমিয়েও পড়ল সে। আজকের পর্ব এ পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।